আসসালামু আলাইকুম। হ্যাঁ, তোমাদের কঙ্কাল আজকে ঠিক হয়ে আছে। হ্যাঁ, কারণ আজকে তারা নাই স্যার। স্যার ঠিক করেছি আমরা। ঠিক ছিল না। ঠিক ছিল না, ঠিক করে। ও ঠিক করেছে। এটা কি আবার ভাঙছে মনে হচ্ছে। এই ভাঙিয়ে এভাবে উল্টাই দিছে। না না। যারা এই কঙ্কালের উপরে অনেক অত্যাচার হয়। আচ্ছা দেখো, আমরা শুরু করি। 297 আমাদের হলো নিম্নাঙ্গের অস্থিসমূহ। তার মধ্যে তো আমরা একটুখানি আলোচনা করছিলাম যে শ্রোণী অস্থি চক্র, তাই না? শ্রোণী মানে মাঝাদেশীয় বোঝায়, এই জায়গাটা আর কি, তাই না? শ্রোণী বা মাঝাদেশীয় এই জায়গাটা। তাহলে এই মাঝাদেশীয় অস্থি চক্র যেহেতু চক্রাকারে আছে তাই এটার নাম অস্থি চক্র। ইংরেজিটা মনে রাখতে হবে পেলভিক গার্ডেল, তাই না? উপরেরটা ছিল পেক্টোরাল গার্ডেল। ইংরেজিটাও পাশাপাশি মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় তো ইচ্ছা করেই দিতে পারে, তাই না? বাংলা না দিয়ে ইংরেজিতে দিতে পারে পেলভিক গার্ডেল বা পেক্টোরাল গার্ডেল। হ্যাঁ, বিশেষ করে মেডিকেল অ্যাডমিশনে বেশিরভাগ কোশ্চিন ইংলিশে দেওয়া হয়, মানে যেটা ধরো পাশে ইংরেজি আছে তুমি হয়তো পড়োনি, তো মেডিকেল অ্যাডমিশনে বেশিরভাগ কোশ্চিন এরকম ইংরেজিতে দেওয়া হয়। হ্যাঁ, তো এই জন্য ইংরেজিগুলো পাশে থাকলে সেগুলো অবশ্যই মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে তিনটা, এটা তো আগে আমরা এগুলো জেনেছি, এটাতে আশা করি সমস্যা নাই। তো হিপবন মানে হলো নিত্যম্বস্থি, যেটাকে আমরা তো এর আগে বলছি না? হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে কোনো সমস্যা নাই। এবার দেখো ইলিয়াম নিয়ে কিছু কথা। ইলিয়ামটা তো অনেক বড়, তাই না? ইলিয়ামের বাংলা কি সেটা তো বলেছি এর আগে, না? না, ওই বলেনি। হ্যাঁ, স্যার সেদিনই বললো। ওই না বলেছে তুই ছিল না আসলে। আচ্ছা স্যার আবার বলেন। ইলিয়ামের বাংলা অর্থ হলো এটা। হ্যাঁ হ্যাঁ। ইলিয়ামের অর্থ এটা আছে। এটা সবথেকে বড়, এবং দেখো আমাদের মানে আমরা বসিও কিন্তু ওটা দিয়ে আর কি। হ্যাঁ, ওই কারণে এটার নাম এরকম করা হয়েছে আর কি। হ্যাঁ, তো ইলিয়ামের দেহ ও ডানাই বিভক্ত, এটা লাগবে না। তবে এখানে গুরুত্বপূর্ণ যেগুলো আসে সেটা হচ্ছে এই শেষের দিকে, যে ইলিয়ামে আর্কুরেট রেখা, ইলিয়াক ফসা, গ্লুটিয়াল রেখা ও একটি অরিকুলার সংযোগী তল থাকে। এগুলোর বাংলা অর্থটাও একটু লিখে রাখো, তাহলে মনে থাকবে বেশি আর কি। হ্যাঁ, ইলিয়ামে আর্কুরেট রেখা জিনিসটা কি? আর্কুয়েট মানে হলো অর্ধবৃত্তাকার। ইলিয়ামে কিছু অর্ধবৃত্তাকার রেখা দেখা যায়। অর্ধবৃত্তাকার ইলিয়ামের গায়ের সাথে এই গায়ের সাথে এরকম অর্ধবৃত্তাকার এরকম রেখা থাকে। তো এই জন্য এর নাম হলো আর্কুয়েট রেখা বা অর্ধবৃত্তাকার রেখা। হ্যাঁ, থাকে, সেজন্য এরকম নাম হয়েছে। তারপর ইলিয়াক ফসা। ফসা মানে তো আমরা জানি ছোট গর্ত। ফসা মানে ছোট গর্ত বা ছোট অবতল অংশ এরকম। এখানে কিন্তু একটু অবতল, একটু হালকা অবতল আছে, পানি দিলে কিন্তু পানি থাকবে, তাই না? এই জন্য এটাকে বলা হচ্ছে ইলিয়াক ফসা। গ্লুটিয়াল রেখা, এই যে গ্লুটিয়াল রেখা, গ্লুটিয়াল কথাটা আসছে, এটা একটা ল্যাটিন শব্দ যার অর্থ হলো গ্লুটেন থেকে আসছে। গ্লুটেন, হ্যাঁ গ্লুটেন, গ্লুটেন থেকে গ্লুটিয়াল রেখা আসছে। এর বাংলা অর্থ হলো আঠালো। এই জায়গায় হাত দিলে আঠা আঠা মতো লাগে, এই জায়গাগুলো একটু উঁচা হয়ে থাকে, রেখাগুলা একটু উঁচা হয়ে থাকে। হ্যাঁ, উঁচা হয়ে থাকে, ওখানে হাত দিলে একটু আঠা আঠা লাগে, এই জন্য এরকম নাম দিচ্ছে। হ্যাঁ, যে গ্লুটিয়াল রেখা। এরপরে হলো একটি অরিকুলার সংযোগী তল। অরিকল কথাটার বাংলা অর্থ কানের মতো। হ্যাঁ, অরিকল মানে কান, কানের মতো। দেখো মানে এই যে এই পার্শ্ব দিকটা কিছুটা কানের মতো লাগে হালকা। হ্যাঁ, পার্শ্ব একবারে এখানে ছবিতে দেখো একবারে পার্শ্ব দিকটা কানের মতো একটা লাগে দেখতে, এই জন্য নাম হলো যে অরিকুলার সংযোগী তল। এখানে মাংসপেশিগুলা যুক্ত হয়। তারপরে মানে এই কয়েকটাই মুখস্থ রাখতে হবে এখান থেকে। হ্যাঁ, এমসিকিউর জন্য আসে এগুলো। এরপর দেখো পিউবিস নিয়ে কথা। পিউবিস অর্থাৎ হলো এই অংশটা, যে এই হাড়টা পিউবিস, এই হাড়টা হলো পিউবিস, এটা নিয়ে কথা। এটাতে কি কি বিষয়গুলো আমাদের লাগবে?
শুধু র্যামিটা লাগবে। পিউবিস দেহ দুটি শাখায় বিভক্ত, শাখা দুটিকে ঊর্ধ্বর্যামি, উপরের দিকটা ঊর্ধ্বর্যামি, নিচের দিকটা নিম্ন র্যামি। র্যামি মানে আসলে দেহ বোঝাই, র্যামি মানে দেহ বোঝাই, ঊর্ধ্ব দেহ নিম্ন দেহ। এই তাহলে র্যামি কোথায় থাকে? পিউবিসে থাকে, এটা মনে রাখবা। এরপরে এটা আসেনি তাও মনে রাখো, একটি পিউবিক অর্বুদ। অর্বুদ মানে ঘামাচির মতো ছোট ছোট উঁচু অংশ, এটাকে বলা হয় অর্বুদ বা টিউবারসিটি। এটাকে কিন্তু ঝুঁটিও বলা হয়, যেমন পরে লেখা আছে একটি পিউবিক ঝুঁটি। পিউবিসের সরল বাংলা অর্থ কিন্তু শক্ত হাড় বোঝায়, এটা বেশ শক্ত হয়, এই জন্য এর নাম হলো শক্ত হাড়। আর ইসচিয়ামের বাংলা হচ্ছে নিচের হাড়। ইসচিয়ামে কি কি বিষয়গুলো আছে? ইসচিয়ামের মধ্যে যেটা আমাদের সব থেকে আসে পরীক্ষায় বেশি, সেটা হলো অ্যাসিটাবুলাম। অ্যাসিটাবুলাম কোনটা? এই যে দেখো, এই যে এখানে যেখানে হলো যে এই যে ফিমারের যে গোল মস্তক, এই যে এইখানে, তাই না, এখানে ঢুকে থাকে। এখানে ঢুকে থাকে বলেই তো পা এমন এমন করতে পারি, তাই না? এটা তো গোল। যদি এরকম চার কোণাচি হতো মস্তকটা, তাহলে কি নড়ানো যেত? ওটা গোল। তাহলে এটাও কিন্তু গোল, এটাও কি গোল, গোল না? গোল আর অবতল ভিতরে গর্তের মতো। তো অ্যাসিটাবুলামের বাংলা অর্থ হলো ছোট কাপ। অ্যাসিটাবুলামের বাংলা অর্থ হলো ছোট কাপ। ছোট কাপ, চা খাওয়ার মতো কাপ আর কি, তাই না? ছোট কাপ, এটা হলো অ্যাসিটাবুলাম। এরপরে দেখো যে এই অ্যাসিটাবুলামটা মনে রাখতে হবে, যেখানে আর কি ফিমারের মস্তক আটকানো থাকে। এখন এখানে আরেকটা বিষয় মনে রাখবো, সেটা হলো অবটুরেটর ফোরামেন। এই যে জায়গাটা, তাই না, এই যে জায়গাটা অবটুরেটর ফোরামেন, বলতো এটার কাজ কি? ফিমারের মস্তক তো এখানে লেগে থাকে, তাই না? তাহলে এই জায়গাটা কি লেগে থাকে বা কি এর কাজটা কি? অবটুরেটর ফোরামেনটা কেন এখানে তুমি খেয়াল করো। হ্যাঁ, ঠিকই ধরেছো। যত ধমনী, শিরা, লসিকানালী, স্নায়ুতন্ত্র সব হলো উপর দিকে নেমে হ্যাঁ ওখানে যেহেতু সুষম নামটা নাই, তো এই সমস্ত জায়গা থেকে এখান থেকে শাখা হয়ে এর মধ্যে ঢুকে ঢুকে নিচের দিকে নেমে আসছে, বুঝছো? তাছাড়া আসার তো আর জায়গা নাই। হ্যাঁ, এটা তো এর সাথে লেগে আছে, কোন দিক দিয়ে আসবে? তখন এর উপর দিয়ে আসতে হবে, তো তাই এখান দিয়ে আসে। হ্যাঁ, এখন এটা বাইরে দিয়ে আসাটা বিপজ্জনক, কারণ আমরা ওইটাতে বসি, হ্যাঁ, চাপ লাগবে বেশি, মানে ইয়েগুলা ওর ভিতর দিয়ে কানেকশন হলে অনেক সময় যাতায়াতের সমস্যা হবে, আমরা চাপ দিয়ে বসি। তো ওই জন্য আলাদা একটা জায়গা দিয়ে এটা আসে, উপর দিক করে আসে, ও একবারে পিছন দিক দিয়ে আসে না, একবারে পিছন দিক দিয়ে আসলে ঝামেলা হতো আর কি। হ্যাঁ, রক্তনালীর উপর চাপ বেশি থাকলে তো সমস্যা, তাই না? তো বড় বড় ধমনী শিরাটিরা এর ভিতর দিয়ে নেমে আসছে। হ্যাঁ, তো অবটুরেটর ফোরামেনের বাংলা কি দেখো, এর আগে তো জেনেছো ফোরামেন মানে বড় ছিদ্র, তাই না? আর অবটুরেটর মানে কি? অবটুরেটর মানে হলো, হয়ে গেল, দেখে রাখছি, এই যে হ্যাঁ, অবটুরেটর মানে হলো, অবটুরেটর মানে বৃহৎ গোলাকার ছিদ্র। অবটুরেটর মানে বৃহৎ, বৃহৎ গোলাকার ছিদ্র, এটা তো বেশ বৃহৎ, তাই না? অনেক বড় সড়ো না, বৃহৎ গোলাকার ছিদ্র। এর মধ্যে দিয়ে এই জন্য বলা হয় যে আসলে শুধুমাত্র মানুষের, যদি তুমি কঙ্কালতন্ত্র ভাবো, তাহলেও বোঝা যায় যে আসলে একা একা এগুলা সুন্দর যেখানে যা লাগবে, তাই না, যেখানে যা লাগবে সেখানে সেইভাবে করে সবকিছু সংযোজন হয়ে গেছে, তাই না? কোনো ইঞ্জিনিয়ার ছাড়া এত সুন্দর করে সংযোজন হওয়া। হ্যাঁ, যেমন হলো বলা হচ্ছে যে এই যে রিংস গুলা দেখছো না, এই রিংস গুলাতে হার্ট থেকে বের হয়ে এই রিংস পর্যন্ত এখান দিয়ে রক্তনালী দিছে। হ্যাঁ, এটা বাদ করে গেছে। এত দূর পর্যন্ত রক্তনালী সব জায়গায় রক্ত সাপ্লাই দিচ্ছে, এখানে কিন্তু রক্ত সাপ্লাই দেয়নি হার্ট থেকে বের হওয়াটা। হ্যাঁ, তাহলে একে কে রক্ত দেবে? পরে দেখা গেছে গলার এখান থেকে একটা রক্তনালী উপরের দিকে গেছে, আবার নিচের দিকে এসে একে রক্ত সাপ্লাই দিচ্ছে। তো ওকে কে বললো যে এটা বাদ করতে, এটা রক্ত দিতে হবে? গলার ওখান থেকে আবার নামাই দিছে, নামাই এখানে রক্ত সরবরাহ করছে। হ্যাঁ, তো মানে এই জন্যই আর কি। হ্যাঁ,
হাড়েও, হ্যাঁ হাড়েও রক্ত আছে। ওই যে একটু পরে দেখবা এই অধ্যায় শেষে আছে আমরা নীরেট অস্থির যখন গঠন করব, তো নীরেট অস্থির মধ্যেও ধমনী শিরা, লসিকা তন্ত্র, লসিকা নালী, স্নায়ু সব থাকে। হাড়ও তো কোষ দিয়ে গঠিত, ওকেও পুষ্টি দিতে হবে, ওকেও পুষ্টি দিতে হবে, পুষ্টি ছাড়া বাঁচবে না। আর হাড়ের মধ্যেও রক্ত দিতে হয়। যেমন ধরো ছোটোর থেকে যখন আমরা বড় হয়েছি না, ছোটোর থেকে বড় হয়েছি, তো যদি হাড়ে রক্ত না যাইতো তাহলে তো হাড় বড়ই হতো না, সেল ডিভিশন হয়ে হয়ে বড় হয়েছে হাড়, তাই না? নাহলে তো ছোটই থেকে যেত, হাড়ে যদি রক্ত না যেত বড়ই তো হতো না। হ্যাঁ, এরপরের টপিকে আমরা হাড়ের ভিতরকার গঠন করব। তাই এত তাড়াতাড়ি ঠান্ডা লাগছে? এবার তাহলে তোমরা ঠান্ডা খাও নাকি? জমে গেলে তো সমস্যা, তাই না? আচ্ছা, তাহলে হচ্ছে যে আমরা এটুকু পর্যন্ত বুঝলাম, এখানে এটুকু এমসিকিউ। এখানে দেখো একটা গুরুত্বপূর্ণ আর কি ক্ষয়ের জন্য আসে, সেটা হলো এই যে ইলিয়াম আর ইলিয়ামের পার্থক্য। বুঝছো? ইলিয়াম আর ইলিয়ামের পার্থক্য ক্ষয়ে আসে, ক্ষয়ের জন্য। হ্যাঁ, ইলিয়াম আর ইলিয়ামের পার্থক্য তিনটা বললেই হবে। তো আমরা তো জেনেছিলাম এর আগে, তাই না, যে একটা ইলিয়ামে ই আছে আর একটাতে আই আছে, ঠিক না? এর আগে জেনেছি না এটা? একটা ইলিয়ামে আই আছে আর একটা ইলিয়ামে ই আছে। তো কোনটা দ্বারা কি বোঝায় এটা বলেছিলাম এর আগে। হ্যাঁ, দেখো এই যে এখানে ই আছে না, ই মানে ইট, ইট মানে খাওয়া দাওয়া, তার মানে এটা পরিপাক তন্ত্রের অংশ, তার মানে এটা পরিপাক তন্ত্রের অংশ। এটা মনে রাখলে আশা করি ভুল হওয়ার কথা না, উল্টা পাল্টা হবে না, তাই না? তুমি এটা মনে রাখবা সবসময়, যেটা ই আছে, ই মানে ইট, ইট মানে খাওয়া দাওয়া, তার মানে এটা পরিপাক তন্ত্রের, তার মানে এটা পরিপাক তন্ত্রের। এইটা যদি মনে থাকে তাহলে আর উল্টা পাল্টা হওয়ার সুযোগ নাই। হ্যাঁ, বোর্ডের খাতা দেখতে যাও, আমি দেখছিলাম একবার যেটা ভুল লিখছে পুরো ভুল, তাহলে তো জিরো বেশি হবে না, বুঝতে পারছো? মানে এইটাকে পরিপাক তন্ত্রে ধরেছে আর কি। হ্যাঁ, আর এটাকে ধরছে অস্থির, তাহলে জিরোর বেশি হবে মার্ক? জিরোর বেশি হবে না তো, বুঝতে পারছো? এটাকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এইটা মনে রাখলে আশা করি ভুল হবে না, যেটা তো পারবাই। এবার দেখো নিম্ন বাহু বা পশ্চাৎ পদের অস্থি, অর্থাৎ এই যে এখান থেকে, তাই না, এইটা, তাহলে এটা তো আমরা জানি এটা সব থেকে বড় হাড়, তাই না, ফিমার। এটা খুব সহজ কোশ্চেন, কিন্তু একবার মেডিকেল অ্যাডমিশন আসছিল সব থেকে বড় হাড় কোনটি। হ্যাঁ, এটা আসছিল, সেই সাথে মনে রাখতে হবে সব থেকে ছোট হাড় হলো স্টেপিস, এটা মনে রাখবা, কানের ভিতরে থাকে, তাই না? হ্যাঁ, কানের ভিতরে থাকে স্টেপিস, এটা মনে রাখবা। আচ্ছা, তাহলে হলো এখানে আমাদের মনে রাখতে হবে ফিমারের এখান থেকে টোকান্টর কোথায় থাকে, এইভাবে কোশ্চেন আসে যদি ফিমারে থাকে। টোকান্টর হলো ছোট বড়, টোকান্টর মানে কাটা, টোকান্টরের বাংলা অর্থ কাটা। হ্যাঁ, কাটা। কেন কাটা থাকে? মাংস বেশি ওর সাথে লেগে থাকে, তো ওই জায়গাটা একটু খসখসে হতে হবে, একটু কাটা কাটা হলে মাংস পেশিগুলো লেগে থাকবে। এই জন্য একটু কাটার মতো লাগে দেখে, এই জন্য এটাকে বলছে যে কাটা। ঊর্ধ্বপ্রান্তে একটি গোল মস্তক, নেক, ছোট বড়, টোকান্টর মানে কাটার মতো গঠন, অর্থাৎ হলো ঊর্ধ্বপ্রান্তের পরে এই আশপাশটা একটু কাটা কাটার মতো গঠন, এখান থেকে মাংস বেশি আটকে থাকে যেন ভালোভাবে, এই জন্য আর কি। হ্যাঁ, আবার অ্যাপিকন্ডাইল নামে সামান্য উঁচু জায়গা থাকে। অ্যাপিকন্ডাইল, কন্ডাইল তো মানে জানো, তাই না? কন্ডাইল মানে কি বলেছিলাম? গোল স্ফীতি। টকলিয়া মানে ওটা না, ওটা পূর্ণ ছিল, টকলিয়া ছিল, টকলিয়া ছিল ওটা। হ্যাঁ, কন্ডাইল মানে গোল স্ফীতি, কোন জায়গায় যদি গোল স্ফীতি হয় তখন এরকম নাম হয়। হ্যাঁ, তো এখন মনে করো যে এই জায়গাটা আসে তো হয়ে গেছে, গোল স্ফীতি হয়ে গেছে, একটু গোল স্ফীতি, তাই না? একটু গোল স্ফীতি, এরকম গোল স্ফীতি হলে তখন পার্শ্ব দিকে যেতে পারে, পার্শ্ব দিকে গোল, পার্শ্ব দিকে গোল স্ফীতি, পার্শ্ব দিকে গোল স্ফীতি। এরকম যদি গোল স্ফীতি হয় তাহলে সেই জিনিসগুলোকে আমরা বলবো অ্যাপিকন্ডাইল। অ্যাপি মানে বাইরে বোঝায়। হ্যাঁ, অ্যাপি মানে বাইরে বোঝায়, ঠিক আছে? অ্যাপি মানে
বাইরে বিষয়। দুই পাশে একটি এপিকন্ডাইল নামে একটু উঁচা না, এটার তুলনায় তো এটা 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 একটু উঁচা না, উঁচা এবং গোল, একটু গোল স্ফীতি, এইরকম গোল স্ফীতি থাকলে এটাকে আমরা বলবো এপিকন্ডাইল। এরপরে মনে রাখতে হবে প্যাটেলা, ঠিক আছে, প্যাটেলা মনে রাখতে হবে। শরীর বই আনো নিজে, বইয়ে একটু বাংলাগুলো লিখে নিলে পরে মনে করো সুবিধা হয়। প্যাটেলা মানে হলো বীজের মতো আর কি, ওই যে তেঁতুলের বিচি, তেঁতুলের বিচি। শুধু বাংলাগুলো জানা থাকলে সহজ মনে হবে, হ্যাঁ, এই জন্য বইয়ে একটু লিখে রাখলে ভালো, খাতায় লিখলেও হবে, কিন্তু বইয়ে যদি জায়গা থাকে বই লেখাই ভালো, বই জায়গা থাকলে বই লেখাই ভালো, বুঝতে পারছো? তুমি আরো অন্য মানুষের উপকার করে দিচ্ছ। যখন তোমার ধরো অ্যাডমিশনে কোথাও চান্স হয়ে গেল, তখন এই বই তো তুমি ইচ্ছা করলে বিক্রি করে দিতে পারো, তো করবাটা কি তুমি? ধরো রাখবা। ও আচ্ছা আচ্ছা, না ঠিক আছে। আমার ইন্টারভিউর জীববিজ্ঞান বইটা আছে অবশ্য, এখনো আছে, আমারটা আছে এখনো। তাহলে কত আগের বই আছে মনে করো। আচ্ছা, তাহলে পড়ায় আসি যে এপিকন্ডাইল পর্যন্ত হলো, প্যাটেলা তো হলো, তাই না? প্যাটেলা কোনটা? এই দেখো এটা, এই যে এটা প্যাটেলা, প্যাটেলা। ও তাই? ও নিচের দিকে দেখা যাচ্ছে না। এভাবে না, এবার দেখা যাচ্ছে কি আরেকটু উপরে তুলে, হ্যাঁ হ্যাঁ এটা দেখা যাচ্ছে। এই যে এটা হলো না, ভালো কথা বলে যে মানে বিধি ভালো কথাই বলছে, কারণ পরে কেউ দেখলে তার বুঝতে পারবে না, তাই না? এই যে এটা হলো প্যাটেলা, ঠিক না? তাহলে এই জিনিসটার কাজ কিন্তু আসলে আমরা যখন ধরো উঁচু জায়গা থেকে যখন লাফ দিয়ে আর কি, তখন হচ্ছে আমাদের পা তো উল্টা দিকেও ভাঁজ হতে পারতো, তা কিন্তু হয় না। এটাই হলো ক্যাটেল হিসেবে কাজ করে। লাফ দিলাম, তখন এদিক করলাম, তাই না? উল্টা দিকে ভাঁজ হয় কি? উল্টা দিকে কিন্তু ভাঁজ হয় না, তাই না? এই জিনিসটাই কিন্তু কাজ করে, বুঝতে পেরেছো? এই জিনিসটা হলো আমাদের আটকায় যায়, উল্টা দিকে ভাঁজ হয় না। হ্যাঁ, এই কারো উল্টা দিকে ভাঁজ হলে বুঝতে হবে ওটা জিন টিন হবে, তাই না? কারো উপরে উল্টা দিকে ভাঁজ হয়ে যায় না, জিন হলে আচ্ছা আচ্ছা। আরেকটা বিষয় মনে রাখতে হবে, প্যাটেলাকে বলা হয় সিসাময়েড অস্থি। প্যাটেলাকে বলা হয়, সিসাম মানে আবার বীজ, হ্যাঁ, সিসাম মানে বীজ, মানে বীজের মতো অস্থি, সিসাম মানে বীজ। ওই যে প্যাটেলা মানে তেঁতুলের বিচি, প্যাটেলা মানে তেঁতুলের বিচি, আর সিসাময়েড অস্থি মানে এট মানে মতো, সিসাম মানে বীজ, সিসাম মানে হ্যাঁ, শুধু সিসাম মানে বীজ, আর সিসামেট মানে কি? বীজের মতো, এট মানে মতো। মানে এরকম আছে তো, সিসাম, এই সিসাম মানে হলো বীজ, আর কোথাও যদি এট কথা থাকে, এট, তাহলে এটা দ্বারা বোঝায় মতো, তার মানে কি? বীজের মতো। এবার রেট হয়ে গেছে না? আচ্ছা, তোমরা তো বুঝতে পারছো নাকি? ওর সাথে মিশে গেছে লেখাটা। তাহলে এই সেই ইয়ের মতো, বুঝছো? ওই সেদিন হচ্ছে যে মনে করলাম পাসপোর্ট করে রেখে, পাসপোর্ট করতে গেছি, ওই তোমার ওখানে ছবি তোলার পরে যে হাসির বিষয় হলো, অনেকে মনে করো অশিক্ষিত মানুষও তো পাসপোর্ট করে, যে মানে কর্মচারী হিসেবে বিভিন্ন দেশে যায়, তো একটা লোক মনে করো মালয়েশিয়া যাবে, ও লেখাপড়া কিচ্ছু জানে না, হ্যাঁ, তো নিজের নামটা মানে এমনিতেই শিখছে আর কি। তো এখন হচ্ছে যে ওর ছবি তোলার পরে আমি পরে দাঁড়ায় আছি, ওর হলে আমি যাব, তো ওই লোকটা হলো তখন বলছে আপনি এখানে নাম লেখেন, হ্যাঁ, তো ওই একটা জায়গা থেকে নাম লিখতে হবে। তো নাম লিখতে যায়, এখন বলছে যে এই নাম লেখাটাই তো আমার কষ্টকর কাজ। তো বলছে কেন, আপনি লেখাপড়া জানেন না? বলছে না, জানি না। তো বলছে যে তো বিদেশে যাচ্ছেন, তো আপনার নামটা তো প্র্যাকটিস করতে হবে। তো বলছে আমি পারি, কিন্তু খুবই কষ্ট লাগে আমার। তো বলছে না, আপনার তো কষ্ট লাগলেও আপনি লেখেন। তো লিখতে যায় ভুল হয়ে গেছে, মানে ভুল হয়ে গেছে, আবার লেখেন।
আবার লিখছে, আবার ভুল লিখছে। তখন বলছে না আপনি আসার আগে আপনি প্র্যাকটিস করতে পারেননি, এর নাম কট্টক নাম আপনার, আসার আগে আপনি 1 ঘন্টা ধরে প্র্যাকটিস করতেন, তো আপনি পারেন না। তখন বলছে কি যে না আমি ওই 29টা কিভাবে লিখতে হয় স্যার এটা একটু আমি বুঝতে পারছি না, ভুলে গেছি। 29টা কিভাবে লিখতে হয় স্যার একটু বলেন তো। তো তখন ওই লোকের রাগ হয়ে গেছে, বলছে যে আমি কি আপনাকে লেখাপড়া এখানে আমি ক খ শিখাবো নাকি, কিভাবে লিখতে হয় আমি কি করে জানি, আপনি লেখেন। তখন বলছে যে আচ্ছা যে 29টা লেখার সময় 2 দিতে হয়, তারপরে কি করতে হয় সেটা মনে পড়ছে না। আমাকে যে শিখাইছিল সে বলছিল কি যে 29টা লেখার সময় 2 দিতে হবে তাই বলছিল, কিন্তু তারপরে কি করতে হবে সেটা ভুলে গেছি। তখন আমার ওই লোকটা বলছে ওই তো ঠিকই আছে 2 না, এখন উপরে দাগ দিয়ে দেন, উপরে দাগ দেন, উপরে দাগ দেন। তো উপরে তখন দাগ দিচ্ছে, হ্যাঁ যেই তো হয়ে গেল, এখানে একটা ফুটা দেন। এই কাহিনী বুঝছো, 2 লিখে 29টা শিখাইছে কে জানো, 2 লিখে 29টা। আচ্ছা দেখো টিবিয়াতে একটা খুব বেশি কোশ্চেন যেটা আসে সেটা হলো এই যে ম্যালিউলাস কোথায় থাকে, মেডিকেল অ্যাডমিশনে এটা বেশ কয়েকবার আসছে। হ্যাঁ ম্যালিউলাস, টিবিয়াতে থেকে ম্যালিউলাস, টিবিয়ার নিম্ন প্রান্তে ম্যালিউলাস নামে। কিন্তু টিবিয়ার নিম্ন প্রান্তে এই যে নিম্ন প্রান্ত এই জায়গাটাকে বলা হচ্ছে ম্যালিউলাস, এই যে নিম্ন প্রান্ত এই জায়গাটা হচ্ছে ম্যালিউলাস। হ্যাঁ ম্যালিউলাসের বাংলা অর্থ ছোট হাতুড়ির মতো, ম্যালিউলাসের বাংলা অর্থ ছোট হাতুড়ির মতো, ম্যালিউলাসের বাংলা অর্থ কি ছোট হাতুড়ির মতো। হ্যাঁ এটাকে বলা হয় ম্যালিউলাস। কি হলো তুই কি তখন কি মনে হচ্ছে? ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা। তোমরা কবে দেখবা যে কঙ্কাল নিয়ে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে ফেলবা? না দেখা যাচ্ছে যে এরকম স্বপ্ন দেখছো যে ক্লাসে এরকম ক্লাস করছো, যাওয়ার সময় কঙ্কাল তোমার গলা লাগবে, এটা স্বপ্ন দেখছো। হ্যাঁ না এর মধ্যে মনে করো ওই যে ইন্ডিয়াতে দেখে না, ইন্ডিয়াতে অনেকে যে আহত নাকি, এর মধ্যে মনে করো আত্মা ঢুকে গেছে ওই কারণে। হ্যাঁ দেখো দেখে যে ওর অসুবিধা করে হাত পা উপরে তুলে তাহলে ম্যালিউলাসটা মনে রাখতে হবে। হ্যাঁ এটা হলো টিবিয়ার নিম্ন প্রান্তে ম্যালিউলাস। আচ্ছা এরপরে দেখো ফিবুলাতেও কিন্তু আরেকটা ম্যালিউলাস আছে, বলছে যে ফিবুলার নিচের প্রান্তে থাকে ম্যালিউলাস। আর ফিবুলা দেখতে দীর্ঘ লাঠির মতো, যষ্টি মানে লাঠি, লাঠি হ্যাঁ দীর্ঘ লাঠির মতো। তারপরে টার্সাস অস্থিগুলার নাম মনে রাখতে হবে, যে টার্সাস গুলা 7 ধরনের তো আছে আমরা জানি তাই না, তাহলে 7টি টার্সাস 3 সারিতে সজ্জিত। টার্সাস গুলো হলো একটি করে টেলাস, টেলাস মানে হলো গোড়ালির হাড় বোঝায়, টেলাস মানে হলো গোড়ালির হাড়, টেলাস মানে হলো গোড়ালির হাড়। তারপর 5 ধরনের টার্সাস, তার মধ্যে হলো একটা টেলাস গেল। তারপর হচ্ছে ক্যালকেনিয়াস, ক্যালকেনিয়াস মানে হিল, মানে পাহাড়ের মতো উঁচু আর কি। ক্যালকেনিয়াস মানে হিল। কিউবয়েড মানে ঘনকার, হ্যাঁ। আর নেভিকুলার মানে নৌকার মতো, ওই যে আগে যেটা করতে না, নেভিকুলার মানে নৌকার মতো। তারপরে হলো 3টি কুনিফর্ম, কুনিফর্ম মানে খুঁটির মতো, খুঁটির মতো আকার, ফর্ম মানে আকার, কুনিফর্ম মানে খুঁটির মতো, খুঁটি যেমন হয় দেখতে, গরু ছাগলের খুঁটি, খুঁটির মতো। গরু ছাগল বেঁধে রাখে না দড়ি দিয়ে, খুঁটি ইয়া করে তাই না, দেখছো না?
এবার দেখছিলাম যে একটা ছাগল বাঁধা আছে, তো 4টা কুকুর কোনো একটা কাজে মনে হয় 4 জনে খুব জোরে দৌড়াচ্ছে। হ্যাঁ, তো ছাগল হচ্ছে ঘাস খাচ্ছিল, ছাগল দেখে দৌড়ানো দেখে মানে চলে যেতে লাগছে, আর তখন দড়িটা মনে করো উঁচা হয়ে গেছে। হ্যাঁ, আর একটা কুকুর মনে করো দড়িতে বাঁধে ধস করে পড়ে গেছে। খুবই জায়গায় মনে করো হাই রে বকাও, কিন্তু ওর কিন্তু কোনো দোষই নাই। মানে এমন টাইমিংটা এমন হয়েছে যে 3 জন পার হয়ে গেছে, আরেকজন পার হওয়ার সময় ওই সময় ওরকম সরে যেতে লাগছে, আর ওই সময় দড়ি উঁচা হয়ে গেছে আর বাজে পড়ে গেছে ধস করে। আপনি কি করে বুঝলেন ওরা কাজেই যাচ্ছিল? কাজ ছাড়া আর কি জন্য যাবে? কাজ ছাড়া এমনি মনে ধরবে নাকি? তাই তো মানুষের কাছ থেকে ওদের কাছে যায়, ওরা সারাদিন পাইছে তাড়াতাড়ি করে যাচ্ছিল। আচ্ছা, তাহলে এই গেল এইদিকে পর্যন্তই। হ্যাঁ, আর আর এখান থেকে নাই। এবার চলে আসো অস্থি আর তরুণাস্থির মধ্যে। তো অস্থির এই জায়গাটা আমরা দেখি যে অস্থি কাকে বলে, এটা জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে পড়ে রাখা ভালো। তাহলে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম ক্লোরাইড জাতীয় অজৈব লবণ জমা হয়ে যে সুদৃঢ় কঠিন ভারবাহী টিস্যু সৃষ্টি হয় তাই হলো অস্থি। অস্থির বৈশিষ্ট্যের মধ্যে দেখো যে 3 নম্বর পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট, 6 নম্বর পয়েন্ট, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। হ্যাঁ, 3 নম্বরে পেরিওস্টিয়াম তো জানো না, অস্থির বাইরে যে আবরণ সেটাকে বলা হয় পেরিওস্টিয়াম। পেরি মানে তো চারপাশ বোঝায়। হ্যাঁ, পেরিওস্টিয়াম হলো অস্থির বাইরে যে পাতলা আবরণ, সেটাই হলো পেরিওস্টিয়াম। আর জৈব পদার্থ 40%, যার মধ্যে আমরা কার্বন থাকবে আর কি। অজৈব, যার মধ্যে সাধারণত কার্বন থাকে না, তাই না? অস্থিকোষ থাকে প্রায় 60%। তার মানে হলো অস্থি গঠিত কিন্তু ম্যাট্রিক্স আর অস্থিকোষ দুইটা মিলে, ওই ম্যাট্রিক্সের মধ্যে বিভিন্ন জৈব অজৈব উপাদান থাকে। ওদের ম্যাট্রিক্সটা শক্ত হয়ে গেছে, এই হলো পার্থক্য। হ্যাঁ, যখন হলো ভ্রূণীয় অবস্থায় আমাদের হাড় হড্ডি তৈরি হয়, তখন কিন্তু অস্থিগুলা একবারে হালুয়ার মতো সফট থাকে। হ্যাঁ, তখন কিন্তু ম্যাট্রিক্স মানে তরলের মতোই ম্যাট্রিক্স। হ্যাঁ, যেমন রক্তের ম্যাট্রিক্স তরল, তাই না? তো প্রথম প্রাথমিক অবস্থায় এরকম একটু তরল মতো, ঘন তরলের মতো, আস্তে আস্তে ওখানে ক্যালসিয়াম কার্বনেট বিভিন্ন ধরনের লবণ টবণ জমা হতে থাকে, হতে হতে শক্ত হয়ে যায়। শক্ত হয়ে যেমন ওই যে সুজির হালুয়া একটা আছে সুজি দিয়ে কটকটি বানায়, এটা কি চিনো তোমরা? সুজি দিয়ে কটকটি বানায়, তাহলে তহিরা কখনো খায়নি, সেটাও খায়নি। কটকটি খায়। কটকটি হলো যে ওই শোনো যে যখন সুজি হালুয়া হয়ে গেল না, একটু বেশিক্ষণ জ্বালালে শক্ত হয়ে যায়, তখন প্লেটে ঢাললে শক্ত হয়ে যায়। ওই বরফিটাই একই। হ্যাঁ 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 হ্যাঁ, ওই তো ওটাকে কটকটি বলে। হ্যাঁ, কি বললাম, বরকি না কি বললাম? বরফি। আচ্ছা আচ্ছা, বরফি বলেছে, আমি শুনছি বরকি। আচ্ছা আচ্ছা, এখন দেখো আচ্ছা, তাহলে এখানে অজৈব পদার্থের মধ্যে পার্সেন্টেজ সহ মনে রাখবো যে ক্যালসিয়াম ফসফেট কত পার্সেন্ট, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ক্লোরাইড কত পার্সেন্ট, ম্যাগনেসিয়াম ফসফেট কত পার্সেন্ট। মাতৃকায় 4 ধরনের অস্থিকোষ আছে। এই 4 ধরনের অস্থিকোষের নাম মনে রাখবো যে অস্টিওপ্রোজেনিটর কোষ। অস্টিওপ্রোজেনিটর কোষ কি? এটা হলো আদি অস্টিওব্লাস্ট কোষ, এরা নতুন হাড় তৈরিকারী কোষ। মানে হলো যখন ভ্রূণ থাকে, ভ্রূণ তো আমরা জানি 3টা কোষের স্তর, তাই না? তো এই 3টা কোষের স্তরের মধ্যে আমরা জানি মেসোডার্ম, যেটা মাঝের যে কোষ স্তর, তাই না? এর মধ্যে এমন কিছু জিন আছে যে জিনগুলাই তো কি করে, মাংস পেশি বানায়, রক্ত বানায়, কঙ্কাল বানায়, তাই না? তো যখন ভ্রূণীয় কোষগুলোর মধ্যে কিছু কোষ যার আকৃতিতে বড় হয়ে গেছে কেন? যে অস্থিকোষ বানাবে তাই। যখনই আকৃতিতে বড় হয়ে যায় তখন ওর নাম হয় অস্টিওপ্রোজেনিটর, যারা পরবর্তীতে রূপান্তরিত হয়ে অস্টিওব্লাস্ট হয়। অস্টিওব্লাস্ট কি? ব্লাস্ট মানে আবার অপরিণত কোষ, অপরিণত অস্থিকোষ। অস্থিকোষ হয়েছে কিন্তু অপরিণত, এখনো পরিণত হয়নি, তখন বলা হয় অস্টিওব্লাস্ট কোষ।
আর আরেকটা আছে দেখো অস্টোক্লাস্ট। ক্লাস্ট মানে ধ্বংসকারী, ক্লাস্ট মানে ধ্বংসকারী, ক্লাস্ট মানে ধ্বংসকারী। তো মানে এই মেসোডার্ম কোষ স্তরের কোষটাই তো রক্ত তৈরি করে, তাই না? তো এই মেসোডার্মের কিছু কোষগুলা অস্থির মধ্যে শ্বেতকণিকা তৈরি করে, অস্থির মধ্যে শ্বেতকণিকা তৈরি করে। ওই যে শ্বেতকণিকা ম্যাক্রোফেজ শ্বেতকণিকা। তো অস্থির মধ্যে যখন শ্বেতকণিকা থাকে তখন এর নাম হয় অস্টিওক্লাস্ট। ক্লাস্ট মানে ধ্বংসকারী। এই কোষের কাজ হলো যে অস্থি কোষগুলো নষ্ট হয়ে গেছে, মারা যাচ্ছে, তাকে খেয়ে ফেলে, ধ্বংস করে ফেলে। তাহলে এটা হলো অস্টিওক্লাস্ট। তাহলে অস্টিওব্লাস্ট হচ্ছে অপরিণত অস্থিকোষ, আর অস্টিওপ্রোজেনিটর অর্থাৎ হলো আদি, এটাকে বলা যেতে পারে আদি অস্টিওব্লাস্ট কোষ। এরা পরে হাড় তৈরিকারী কোষ তৈরি করবে, কিন্তু এখন আদি মানে পরিণত হয়নি। আর অস্টিওপ্রোজেনিটর হলো একবারে ভ্রূণীয় অবস্থায় যে কোষগুলো আকৃতিতে একটু বড় হয়েছে, যাদের কাজ হলো অস্থিকোষ বানাবে, প্রাথমিক অবস্থা, এই প্রাথমিক অবস্থাকে বলা হচ্ছে অস্টিওপ্রোজেনিটর। অস্টিওপ্রোজেনিটর। অস্টিও মানে তো অস্থি, প্রো মানে আদি, জেনিটর মানে তৈরিকারী, তার মানে আদি অস্থিকোষ তৈরিকারী, আদি অস্থিকোষ তৈরিকারী। এটাই হলো অস্টিওপ্রোজেনিটর। তাহলে অস্টিওসাইট কি? সাইট মানে তো সেল বা কোষ, সাইট মানে সেল বা কোষ, তার মানে পরিণত অস্থিকোষ, পরিণত অস্থিকোষ। অস্থিকোষ পরিণত হয়ে গেছে। অস্থিকোষ পরিণত হলেই যে কাজটা হয় আর কি, অস্থিকোষ পরিণত হওয়ার পরে মনে করো এটা একটা অস্থিকোষ হয়েছে যে পরিণত, এটা মনে করো একটা অস্থিকোষ হয়েছে যে পরিণত হয়ে গেছে। পরিণত হয়ে গেলেই সে যে কাজটা করবে, এর ভিতরে তো নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসে জিন আছে, এই জিনগুলো তখন সমানে বিভিন্ন এনজাইম ক্ষরণ করবে, বিভিন্ন প্রোটিন ক্ষরণ করবে, সেটা দিয়ে আশপাশে কি হবে, তরল উপাদান প্রথমে জমতে থাকবে। এই তরল উপাদানগুলাই পরবর্তীতে কি হবে, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম লবণ দিয়ে এই জিনিসটা নিরেট হয়ে যাবে, নিরেট হয়ে হাড় তৈরি হয়ে যাবে। তাহলে হাড়ের মধ্যেও কিন্তু কোষ আছে, হাড়ের মধ্যেও কোষ আছে। আর হাড়ের কোষের আশপাশে থাকে শক্ত যে উপাদান, সেটাই কিন্তু আসলে মাতৃকা বা ম্যাট্রিক্স। রক্তে যেমন থাকে রক্তরস, হ্যাঁ, কিন্তু এদেরটা কি হয়েছে, শক্ত হয়ে গেছে, এগুলো পার্থক্য। যেমন ধরো পানি তো তরল, তাই না, বরফ হলে কি শক্ত না? তাহলে অস্থিকোষগুলো কিন্তু হাড়ের ম্যাট্রিক্স তৈরি করলো, অস্থিকোষগুলো কিন্তু হাড়ের ম্যাট্রিক্স তৈরি করলো। বুঝা গেল কি? তো প্রাথমিক অবস্থায় ভ্রূণীয় অবস্থায় তখন হলো একবারে আলোর মতো সফট থাকে, বুঝছো? তারপরে আস্তে আস্তে শক্ত হতে শুরু করে। যেমন এই যে যখন মানুষ হচ্ছে কেবল জন্মগ্রহণ করে, তখন কিন্তু সব হাড়ই স্পঞ্জি অস্থি, মানে তখন শক্ত হাড় না, নরম নরম হাড়। আস্তে আস্তে, এবং আমরা তো জানি যে 300টা থাকে, তাই না, সবই মানে অত পরিণত হয়নি, যার জন্য নরম এবং সাইজের ছোট ছোট, আস্তে আস্তে বড় হয়, একটার সাথে একটা লাগতে থাকে। বুঝা গেল? এই হলো বিষয়। তোমাদের যেমন এখনো হয়নি, মানে তোমাদের হলো এখনো 217টা, তাই না, বলেছি না? আচ্ছা, তাহলে এই হলো ব্যাপার। আর এখানে বুঝেন না, এবার আমরা চলে আসছি অস্থির প্রকারভেদের। এখানে অস্থির প্রকারভেদের মধ্যে নিরেট অস্থি, এটা সৃজনশীল হিসেবে আসে। নিরেট অস্থির যে গঠনটা, এটা সৃজনশীল হিসেবে আসে। দেখো, তো ব্যাপারটা আসলে কি, এখানে আগে গুরুত্বপূর্ণ শব্দগুলো সম্পর্কে আগে জেনে নাও, তারপরে না হলে এটা শুরু করি। কারণ হলো এটা শুরু করে শেষ করা যাবে কিনা সন্দেহ আছে, সময় হয়ে যাচ্ছে। যেগুলো আর কি তোমরা না বুঝবে আর কি, সেগুলো একটু বলে দিই আর কি। হ্যাঁ, তাহলে তোমরা 29টা লেখা শিখলা তো, তাই না? অনেক সুন্দর হচ্ছে, তাই না? আচ্ছা, ছোটবেলা তো ভাবে শিখে। তোমাদের শিখেছিল 2 দিয়ে, তারপর আমাদের এমন করে একটা দাগ দিয়ে তাহলে দেখছো একটা অশিক্ষিত মানুষের কাছ থেকে আমরা কত সুন্দর একটা জিনিস শিখলাম, 2 দিয়ে উপরে দাগ দিতে হবে। এইটা কিন্তু তোমাদের বাচ্চা কাচ্চা হলে শিখায়ও। হ্যাঁ, না পারলে শিখাবা, না পারলে শিখাবা, ঠিক কিনা? আচ্ছা, এখানে যে শব্দগুলো আছে, আচ্ছা এমসিকিউ হিসেবে আগে দাগাই নাও। হ্যাঁ, এখানে যেগুলো এমসিকিউ জন্য আসে, সৃজনশীল তো বললাম, কিন্তু এমসিকিউ যেমন হলো 2 নম্বর লাইনে মানব দেহের
কঙ্কাল দাঁতের মোট ওজনের 80%ই হলো নিরেট অস্থি। এটা একটা এমসিকিউ। তারপর হলো নিরেট অস্থির ম্যাট্রিক্স কতগুলো স্তরে থাকে, সেই স্তরগুলা 5 থেকে 15টি। স্তরগুলিকে ল্যামেলি বলে। ল্যামেলির সরল বাংলা অর্থ স্তর। ল্যামেলির সরল বাংলা অর্থ স্তর। ল্যামেলির সরল বাংলা অর্থ হলো স্তর। এই ল্যামেলির বাংলা অর্থই কিন্তু স্তর। হ্যাঁ, স্তর বোঝায়। তারপরে হলো দেখো হাবারশিয়ান তন্ত্র বা অস্টিয়ন। হাবারশিয়ান কিন্তু একজন বৈজ্ঞানিকের নাম। হ্যাঁ, এর পুরো নাম হলো লেখা আছে অবশ্যই এখানে, ক্লিফটন হ্যাবার্স। তিনি আবিষ্কার করতেন। তিনি কি আবিষ্কার করতেন? তিনি দেখছেন যে নিরেট হাড়ের মধ্যে এরকম একটা নালী আছে। নিরেট হাড়ের মধ্যে এরকম একটা নালী আছে। নিরেট হাড়ের মধ্যে এরকম নালী আছে। এটা কিন্তু নিরেট হাড়ের মধ্যে থাকে এরকম নালী, এরকম ভাবে নালী। এই যে নিরেট হাড়ের মধ্যে যে এই নালীগুলো আছে, এই নালীগুলোকে আবার কেন্দ্র করে ম্যাট্রিক্স গুলা থাকে চারিদিকে। ম্যাট্রিক্স মানে অর্থাৎ ল্যামেলিগুলা এরকম চারিদিকে ঘিরে ঘিরে থাকে, সবগুলো এরকম চারিদিকে ঘিরে ঘিরে থাকে। তো এখন হচ্ছে এই যে নালীটা, এই নালীর মধ্যেই কিন্তু ধমনী শাখা, শিরার শাখা, লসিকা তন্ত্রের, স্নায়ুতন্ত্রের সব আছে। বুঝা গেল কি? এর ভিতরে আছে। তার মানে কি, এখানে রক্ত সরবরাহ করতে হবে, এখানকার কোষগুলাকে ব্যাপক প্রক্রিয়ার মাধ্যমে এখানে যত কোষ আছে, কারণ কি এই ল্যামেলির মধ্যে কিন্তু আবার কোষ আছে, ল্যামেলির মধ্যে অস্থিকোষ আছে, অস্থিকোষদেরকে পুষ্টি দিতে হবে। হ্যাঁ, সেই জন্য হাড়ের মধ্যেও কোষ যেহেতু আছে, পুষ্টি তো দিতেই হবে, রক্তনালীর কানেকশন থাকতেই হবে। বুঝা গেল কি? হাড়ের মধ্যেও স্নায়ুতন্ত্র আছে, নাহলে তো মানুষের হাড়ে বাড়ি মারলে ব্যথাই লাগতো না, তাই না? হাড়ে বাড়ি মারলে তো আরো বেশি ব্যথা লাগে, তাই না? তো তার মানে কি, ঠিক না? এই আর কি। হ্যাঁ, আচ্ছা। তাহলে দেখো আরেকটা শব্দ এখানে আছে, ল্যাকুনা। ল্যাকুনা শব্দটার বাংলা অর্থ ছোট গহ্বর। ল্যাকুনা, ল্যাকুনার সরল বাংলা অর্থ ছোট গহ্বর। ছোট গহ্বর। হ্যাঁ, ল্যাকুনার অর্থ হলো ছোট গহ্বর। আরেকটা আছে দেখো ক্যানালিকুলি। ক্যানালিকুলি, লিকুলি, ক্যানালিকুলি, এগুলোর বাংলা অর্থ দেখো। তাহলে ক্যানালিকুলির বাংলা অর্থ, ক্যানা মানে ক্যানেল, ক্যানা মানে কি? ক্যানেল। আর লিকুলি মানে হলো ল্যাকুনা। ল্যাকুনা মানে গহ্বর। ল্যাকুনা মানে গহ্বর। এটা বাংলা জানলাম। এর পরের দিন আমরা হচ্ছে যে ছবি এঁকে বুঝবো। তবে ওই অস্টিয়ন যেটা আছে, হ্যাবারশিয়ান তন্ত্রের অপর নাম হলো অস্টিয়ন। অস্টিয়ন বলতে হাড়ের নলাকার কার্যকরী একক। হাড়ের নলাকার কার্যকরী একক, এর বাংলা অর্থ হাড়ের নলাকার কার্যকরী একক। এই যে নলের মতো নলাকার কার্যকরী একক, কার্যকরী একক, নলাকার কার্যকরী একক। এই যে নলের মতো না, হ্যাঁ, মানে এই যে হাড় দেখছো, হাড়ের কিন্তু প্রান্তের দিকে এরকম নলের মতো গঠন আছে। আর ওই নলের গঠনের পাশে এগুলো কিন্তু ম্যাট্রিক্স, চারিদিক থেকে ঘিরে আছে ম্যাট্রিক্সগুলো। তো আজকে যেহেতু অতটা আঁকার সময় আছে কি তোমাদের, এরপরে প্রাইভেট আছে? আচ্ছা, তাহলে তো আজকে এটা আঁকা হলো না, আগামী দিন এটা এঁকে বাকিগুলো বুঝবো। আশা করি এটা বুঝে ফেলবে। এখন আসল পড়া হয়ে গেছে।